মনোবিজ্ঞান বলে তোমার যুদ্ধগুলো এই মুহূর্তে তোমাকে যতই আঘাত দিক না কেন, কোনো একদিন পেছনে তাকিয়ে তুমি বুঝবে এগুলোই তোমার জীবনকে আরো ভালো কিছুর জন্য পাল্টেছে। আর ঠিক তেমনি বিগত স্বৈরাচারের সময় অনেককেই নিজের বেঁচে থাকার লড়াইয়ে যুদ্ধ করতে হয়েছে। অবশেষে পাল্টেছে জীবন, হয়েছে স্বৈরাচারের পতন। কিন্তু এর দীর্ঘ খারাপ সময়গুলোতে গ্রাম থেকে শহর, খেলার মাঠ থেকে রাজনীতির ময়দান, অনেককেই হতে হয়েছে নানাভাবে হয়রানি, জেল জুলুম আর নির্যাতনের শিকার। চেয়ে পাননি সঠিক বিচার, বলতে চেয়েও পারেননি অনেক না বলা কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। আমরা তার মুখ থেকেই শুনবো তার সাথে ঘটে যাওয়া হৃদয় বিদারক কিছু কথা। আমিনুল ভাই, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং একই সাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনাকেও ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আমি শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই ভাই, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সফল গোলরক্ষক এবং অধিনায়ক আপনি। বাংলাদেশের স্বর্ণযুগের আপনি একজন খেলোয়াড় ছিলেন, আমাদের আইকন বলা যেতে পারে। ফুটবলের মাঠ থেকে রাজনীতির মাঠে তাও দুঃসময়ে যোগদান করেছিলেন আমরা যতদূর জানি। এর ফলশ্রুতিতে রাজনৈতিকভাবে চরম প্রতিহিংসার শিকার হয়েছেন, নোংরা রাজনীতির কবলে পড়ে জীবন বিপন্ন হয়েছে। ঠিক কি হয়েছিল স্বৈরাচারের আমলে আপনার সাথে এবং শুরুটা কিভাবে হয়েছিল নির্যাতনের, সেটি জানতে চাই আপনার মুখ থেকে। আসলে আমি 2014 সালের 5ই মার্চ আমি 2013 সালে খেলা ছেড়ে দিয়েছি। খেলা ছাড়ার পরের বছরই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কমিউনিকেট করে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ফুল দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে, আমি সহ আমার সাথে আরও বেশ কয়েকজন খেলোয়াড়, 2014 সাল মানে হচ্ছে একটি রাজনীতির একটি খুব ভয়াবহ একটি সময় এবং খুব দুঃসহ একটি সময়। 2014 সাল, এটা সকলেরই মনে আছে আপনাদের। তো সেই সময় আমি যোগদান করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যেহেতু ছোটোবেলা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার যে স্বল্প সময়ে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তার যে একটু নীতি আদর্শ এবং পাশাপাশি তার যে চিন্তা ভাবনা ছিল যে কিভাবে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করা যায় এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্য থেকে শুরু করে সব কিছুরই একটি আসলে ভক্ত হিসেবে বা তার আদর্শকে ধারণ করে আসলে আমার ছোটোবেলা থেকেই বিএনপির প্রতি একটি ভালো লাগা, একটি স্বপ্ন, একটি ভালোবাসা, এভাবে কিন্তু ছোটোবেলা থেকে এভাবে লালিত আমি করেছি এবং এটা প্লেয়িং লাইফেও আমার সেটা ছিল। হয়তোবা যখন খেলেছি তখন হয়তোবা প্রকাশ্যে রাজনীতির সাথে ওইভাবে জড়িত ছিলাম না, বাট মনের ভিতরে একটি সুপ্ত একটি স্বপ্ন ছিল যে যখন খেলাধুলা ছেড়ে দিব তখন যদি কখনো ভবিষ্যতে রাজনীতি করি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবেই নিজেকে উৎসর্গ করব, নিজেকে দলের এবং দেশের মানুষের জন্য কাজ করার জন্য নিজেকে নিবেদিত করব। এবং সেই কারণেই আসলে আমি যখন যোগদান করেছি অনেকেই আমার পরিবার থেকে শুরু করে অনেকেই অনেকভাবে আমাকে বলেছে এই সময়টা সঠিক টাইম না, বাট আমার কাছে মনে হয়েছে যে সেই দুঃসময়টাই আসলে সঠিক টাইম ছিল আমার জন্য। কারণ আমি দলের প্রতি যে ভালো লাগা বা শ্রদ্ধাবোধ বা যে আদর্শকে ধারণ করে রাজনীতি করার যে স্বপ্ন নিয়ে দেশের মানুষের জন্য কাজ করার জন্য যে স্বপ্ন নিয়ে ওই সময়টা যোগদান করেছি, আমার কাছে ভালো লেগেছে। কারণ দুঃসময়ে আমি দলের পাশে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে থেকে চেষ্টা করেছি যে স্বৈরাচার মানে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। শুধু আমি একা না, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে জুলুম করেছে এই স্বৈরাচার সরকার, যেভাবে নির্যাতন করেছে এবং প্রত্যেকটি জাতীয়তাবাদী আদর্শের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রত্যেকের উপরে কিন্তু জুলুম নির্যাতন হয়েছে। এবং দেখেন গত 17 বছরে কিন্তু আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে, অনেক ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে এবং তাদের কাছে কোনো বিচারের প্রয়োজন ছিল না। কারণ ওই স্বৈরাচার শেখ হাসিনা তার যে ফ্যাসিস্ট, তার যে ভয়াবহ চরিত্র, ভয়াবহ রূপ, সেটা আসলে কোনো নিয়মের ভিতরে পড়ে না।
এবং তারা কোনো আইনকে কখনোই তোয়াক্কা করতো না। বিচার যে বিভাগ যে একটি রয়েছে, আইনের শাসন যে রয়েছে, সেটাকে তারা তোয়াক্কা করতো না। তাদের শুধু দরকার, কারণ তারা কিন্তু জনগণ থেকে টোটালি বিচ্ছিন্ন ছিল। আপনি দেখেন 111-এর পরে যেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে আজ্ঞাবহ যে সরকার, মানে স্বৈরাচার শেখ হাসিনার হাতে ক্ষমতাকে হস্তান্তর করেছে, ক্ষমতা হস্তান্তর করার প্রথমেই যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে হরণ করেছে। সেটা সংবিধান থেকে এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বাতিল করে আমিনুল ভাই, আমি একটা বিষয় আপনার কাছে, আমার মনে হয় এই প্রশ্নটা আরো অনেকেরই রয়েছে, যে সাধারণ মানুষের সাথে যেগুলা হয়েছে বা যারা দল করত, অর্থাৎ ভিন্ন দল বা ভিন্ন মত পোষণ করার কারণে অনেককেই নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু আপনি ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের একজন অধিনায়ক। আপনার মতো একজন মানুষের সাথে আসলে নির্যাতনের ভয়াবহতা কতটুকু হয়েছে, বা আপনার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে কিনা, আমি এই বিষয়টা একটু জানতে চাই। ছাড় দেওয়ার কোনো সুযোগই ছিল না, কারণ স্বৈরাচারে, যেটা আমি বললাম যে স্বৈরাচারে যে ভয়াবহ চরিত্র, তার যে রূপ ভয়ানক, সেটা সবার জন্যই সমান ছিল আমাদের কাছে। কারণ আমি বাংলাদেশ ফুটবল টিমে দীর্ঘ 17 বছর খেলেছি, বাংলাদেশ দলের জন্য চেষ্টা করেছি। আমাদের সেই 2003 সালে যে সাফের কথা আপনাদের সকলের মনে আছে, 2010 সালে সাব গেমসে আমরা আনব্রিটেন চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এত কিছুর পরও যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি নিজেকে উৎসর্গ করেছি এই দেশের মানুষের জন্য, দলের জন্য কাজ করার জন্য, তাদের যে ভয়াবহ রূপে কিন্তু আমি 2017 সালে প্রথম আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাকে সেই আমাদের ম্যাডাম যে প্রতিদিন যে আপনার কোর্টে হাজিরা দিতে যেতেন, সেই মনে আছে আপনাদের, সেই মাদ্রাসার ইয়াতে, সেই গ্রেফতারের প্রক্রিয়াটা যদি একটু না, বলতেন। গ্রেফতার তো আমি জাস্ট নরমালি, আমরা এবং কি মামলা আপনাকে আমি বলি গ্রেফতার আপনাকে, করেছিল তারা? আমাদের যে বিষয়টা ছিল, আমাদের তো প্রতিদিন আমরা, ম্যাডাম যখন হাজিরা দিতে যেত কোর্টে, তখন কিন্তু আমরা সবাই যেতাম, আমাদের নেতা কর্মীরা, এটা নর্মালি যেতাম, আবার নর্মালি আমরা চলে আসতাম। তো আসার সময় এখন তারা তো কোনোভাবেই আমাদেরকে দমিয়ে রাখতে পারছে না, কারণ এদেশের জনগণ আমাদের সাথে রয়েছে। প্রত্যেকটা নেতা কর্মীরা সাহসিকতার সহিত আমাদের প্রিয় নেত্রী নামে যে মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে, সেই মামলার প্রতিবাদ আমরা বারবার করেছি, কোর্টে বারবার প্রতিবাদ করা হয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের সেই সেটআপ, তাদের যে বিচারের যে প্রক্রিয়া, তারা তাদের মতো করেছে। আমি ঠিক ম্যাডাম যখন ফেরত আসছিল, ঠিক হাইকোর্ট মোড় থেকে আমি হেঁটে জাস্ট নর্মালি আসছিলাম, তো ম্যাডামের গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে পিছন থেকে এসে আমাকে প্রায় 4-5 জন মানে সাদা পোশাকধারী, তারা একদম পুরো আমাকে ধরে তোরা ডাইরেক্ট প্রিজন ভ্যানে নিয়ে গেল, মানে উইদাউট কোনো রিজন, এবং আমাকে দেওয়া হলো বিস্ফোরক মামলা। মানে এই যে মানে গায়েবী বা মিথ্যা মামলার যে মানে ফ্যাসিস্টের যে রূপ, যে কীভাবে মিথ্যাচার করে মামলায় ঢোকানো যায়। এবং আমার সাথে ওই দিন আরও অনেক নেতাকর্মীদেরকে তারা অ্যারেস্ট করেছিল সেই হাইকোর্টের সেই কদম ফোয়ারা যে প্রেস ক্লাবের ঠিক ওই জায়গাটা থেকে। তো সে তখন তো ফার্স্ট শাহবাগ থানায় নিয়ে গেল, পরে তো তাদের মতো করে সেই সাজানো বানোয়াট মামলা, বিস্ফোরক, তারপর কি আপনার কি বাংলা বাজার না কোথায় ওইখানে আছে একটা এই জায়গা, সেখানে আপনার হচ্ছে কি গাড়ি হোন্ডা পোড়ানোর মামলা, সব কিছুতে একদম মানে যত ধরনের নাশকতার মামলা, যত নাশকতার মামলা আছে সব মানে মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করে দিয়েছে, যেখানে আমরা সকলেই ম্যাডামের সাথে গাড়ির বহরে পাশ দিয়ে হেঁটে আসছিলাম। এই ধরনের চরিত্র আসলে আমরা সেই প্রায় গত 17 বছর ধরেই দেখে আসছি। এবং পরবর্তীতে দেখেন 18 সালে আবার অ্যারেস্ট করলো। অ্যারেস্ট বলতে সেটা হচ্ছে যে আমাদের নামে তো নির্বাচনের আগে যে 2018 সালের যেই আপনার রাতের অন্ধকারে নির্বাচন ছিল, হ্যাঁ, আগে থেকেই তালিকা করা ছিল যে প্রত্যেকের নামে 10টা করে 12টা করে মামলা দিতে হবে। ঠিক একইভাবে আমার নামে মামলা দেওয়া হয়েছে। আমার নামে আমাদের রূপনগর থানায় 10টি মামলা দেওয়া হয়েছে, দারুসালাম থানায় 2টি মামলা দেওয়া হয়েছে ঠিক নির্বাচনের প্রাককালে। তখন সেই নির্বাচনের প্রাককালে যেহেতু নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করেছে সেখানে, তো তখন বাধ্য হয়ে তখন আপনার আগাম জামিন নিতে হয়েছে। আগাম জামিনও দিয়েছে 1 মাস, হ্যাঁ, কোর্টে তাদের সাজানোভাবেই দিয়েছে তারা। দেওয়ার ঠিক নির্বাচনে 2 দিন পরে আমাকে কোর্ট স্যারেন্ডার করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি গিয়েছি, কিন্তু তারা নির্বাচনে তারা কিন্তু তুমি তো বিজয়ী হয়েছে, তারপরও তারা আমাকে কারাগারে প্রেরণ করেছে। আচ্ছা, এই যে নির্বাচনের আগের কথা যে বলছিলেন, আমরা দেখেছি যে বিগত নির্বাচনেও সরকার যেভাবে নির্বাচন করেছে, আমরা দেখেছি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তাদেরকে দেখেছি যে তারা জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। আর আমিনুল হকের হাতে আমরা সেই সময় দেখেছি হাত করা, যেটা গোটা বাংলাদেশ দেখেছে, আপনার ভক্তরাও অনেকে ডুকরে কেঁদেছে। সেই অনুভূতিটা আসলে আপনার কেমন ছিল, যে আপনার সাথে যে এই যে জুলুমটা করা হচ্ছে, যেখানে তাহলে সাধারণ মানুষেরও নিশ্চয়তা কোথায়, সেই অনুভূতিটা আসলে কেমন ছিল আপনার? না, সেটা আসলে আমার একার ব্যক্তিগত অনুভূতি না, এটা সারা বাংলাদেশের অনুভূতি কিন্তু একরকম ছিল।
যে যেখানে আপনি সাকিব বা মাশরাফির কথা বলছেন, ওরা তো আসলে মানে রেডিমেড কোনো রাজনীতি না করে বা একটি দলের একটি ব্যানারে এসে মানে জনগণের ভোট থেকে মানে দূরে থেকে তারা এসে নির্বাচন করেছে, যেটা কোনো নির্বাচনই ছিল না, যেটা তাদের সাজানো নির্বাচন ছিল। সেই সাজানো নির্বাচনে সাকিব কিংবা মাশরাফিরা এমপি হয়েছে এবং আওয়ামী লীগের সেই অবৈধ মানে ৩০০ জনের একজন তারা হয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে আসলে সাকিব মাশরাফির বিষয়টা আমি ওইটা নিয়ে আলোচনাই করতে চাই না। বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, গণতন্ত্র মানুষের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করেছি এবং আমরা জনগণের যে মৌলিক অধিকার মানে অর্জন করার জন্য, মৌলিক দাবিগুলো পূরণ করার জন্য আমরা লড়াই করেছি, সেখানে আমাদের একটি আত্মতৃপ্তি রয়েছে। কারণ আমরা এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করেছি, এদেশের জনগণের গণতন্ত্রের জন্য আমরা কথা বলেছি। সব কিছু মিলিয়ে জেল জুলুম এটা আমাদের মানে বাংলাদেশের রাজনৈতিক ট্রেডিশনে কম বেশ রয়েছে, কিন্তু গত 17 বছরে যে জুলুম নির্যাতন রয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কখনো। সেটা আমি যদি সারাদিনও বলি তারপর এটা বলে শেষ করা যাবে না। কারণ তাদের যে ভয়াবহ রূপ, সেটা আমরা যারা দলের একজন মানে একনিষ্ঠ কর্মী হিসেবে দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি কাজ করার জন্য, এবং আমার মতো হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের ভিতর প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা হয়েছে, প্রায় 1.5 লাখের উপরে মামলা তারা আমাদের উপরে দিয়েছে। তো এত কিছুর পরেও আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সবসময় রাজপথে ছিলাম। রাজপথে থেকেই কিন্তু চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের যে অধিকার, যে দাবি, সেটা সর্বোচ্চভাবে যাতে আমরা পূরণ করতে পারি। আচ্ছা, এই যে বিগত 17 বছরের কথা যে বলছিলেন, যে দুঃসময়ে যে স্মৃতিগুলো বলে শেষ করা যাবে না, আমরাও জানি এমন অসংখ্য স্মৃতি রয়েছে যেগুলো হয়তো বা এই স্বল্প সময়ে বলে শেষ করা যাবে না, কিন্তু তারপরে এমন বিশেষ কোনো দিনের কথা কি, বিশেষ কোনো নির্যাতন বা এরকম ভয়াবহ দিনের কথা কি এই মুহূর্তে মনে পড়ে যেটি আসলে এখন বলা বা আমাদের সাথে শেয়ার করা যায়? না, আসলে জেল তো আসলে জেলই। সে জেলের ভিতরে একটি বন্দি অবস্থায় যখন প্রথম জেলে গিয়েছি, কোনোদিন চিন্তাও করি নাই যে থানার চৌকাঠ পারাবো। তো সেই জায়গায় রাজনীতিতে এসে যে চিন্তা নিয়ে রাজনীতিতে এসেছি, যে একটা স্বচ্ছ সুন্দর বা একটি সুন্দরভাবে কিভাবে রাজনীতির যে পরিবেশটা বাংলাদেশে, সেটা কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে ভালো কিছু অর্জন করা যায়, বা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো রাজনৈতিক পরিবেশ উপহার দিতে পারি, সকল চিন্তা নিয়ে কিন্তু রাজনীতিতে এসেছি। কিন্তু রাজনীতিতে এসে দেখলাম যে স্বৈরাচার শেখ হাসিনার যে ফ্যাসিস্টের যে রূপ, সেটা কিন্তু প্রথম যখন জেল খাটি তখনই কিন্তু আসলে আমরা দেখেছি। তখন জেলখানার ভিতরে আমাদের সাথে যেই ধরনের আচরণ করা হয়েছে, আমাদেরকে নিচে নামতে দিত না, কারোর সাথে কথা বলা যাবে না, এই যে একটি সারাদিন একটি মেন্টাল প্রেশার দিয়ে রাখা, বা বাইরে গিয়ে কারোর সাথে কথা বলা যাবে না, হাঁটা যাবে না, এটা একটা মানে আমাদের বিশেষ করে আমরা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম তাদের উপরে কিন্তু এই ধরনের একটি প্রভাব কিন্তু তারা ব্যাপকভাবে বিস্তার করেছে। এবং আমাদের কোনো কারণ ছাড়াই দেখা গেছে যে আমাদেরকে চালান করে দিয়েছে। এই যে যাতায়াতে যে একটি হয়রানি, বা বারংবার কোর্টের বারান্দায় গিয়ে আমাদেরকে হাজিরা দিতে হয়েছে, এটা একটা মানসিক যে পেইন। কি টাইপের প্রশ্ন করতো সাধারণত তারা আপনাকে? না, প্রশ্ন তো আসলে বেসিক্যালি আমরা দেখেছি যেটা মানে ডিবির যে কার্যালয়ের কথা বলতে হয় আসলে, যেটা আসলে 2018 সালের যেই নির্বাচনের পরে আমরা যখন জেলে গিয়েছি, তারপরে 2024-এর নির্বাচনের 28শে অক্টোবরের পরে আমাকে 2রা নভেম্বর যখন প্রথম আপনার 2রা নভেম্বর যখন আমাকে অ্যারেস্ট করলো, 28 অক্টোবর আমাদের সেই সমাবেশের কথা আপনাদের মনে আছে সকলেরই, যে কিভাবে তারা এটাকে পণ্ড করেছে। 2রা নভেম্বর আমাকে মধ্যরাতে অ্যারেস্ট করে নিয়ে এগুলো যেভাবে দরজা ভেঙে, যেভাবে মানে একটি পুরা পরিবেশটাকেই তারা চেঞ্জ করে ফেলেছে। একটি মধ্যরাতে একটি বাসার ভিতরে দরজা ভেঙে ঢুকে যেইভাবে অকথ্য ভাষায় কথা বলে, গালিগালাজ করে, মানে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশি না, আমরা বোধহয় ভিনদেশি, আমরা বোধহয় বাইরে থেকে অন্য কোনো জগৎ থেকে এসেছি। অনেক বড় অপরাধ করে, মানে অনেক কিছু অপরাধ করে ফেলেছে, একদম নাশকতা করে, মানে যাচ্ছে তাই যেটা হয় যে বাস পোড়ানো থেকে শুরু করে যত ধরনের গায়েবী মামলা রয়েছে, সব ধরনের বিষয়গুলি কিন্তু আমাদের সামনে নিয়ে হাজির করেছে। তারা নিজেরাও জানে যে এটার সাথে কোনোটার সাথে আমরা কেউই জড়িত না, তারপরেও তারা ওই সরকারের পক্ষে, ওই আওয়ামী সরকারের পক্ষে তারা যে আজ্ঞাবহ, যে আপনার হারুন থেকে শুরু করে তাদের যে আজ্ঞাবহ যে বাহিনী ছিল, সেই বাহিনী তারা তাদের মতো করে তাদের নির্দেশনা তারা কাজ করেছে।
সে মধ্যরাতে যখন আমাকে ডিবির কার্যালয়ে নিয়ে গেল, সেখানে নিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে, এবং ওইখানে যে ডিবির মশিউরের কথা না বলে, ওর মতো লোক হয় না, মানে জঘন্যতম খারাপ মানুষ, জঘন্যতম। এর কোনো ভাষা বা সংজ্ঞা আমি দিতে পারবো না। সে প্রত্যেকটি নেতাকর্মীদের সাথে যেইভাবে বাজে আচরণ করেছে, যেভাবে গালিগালাজ করেছে, যেভাবে গায়ে হাত তুলেছে, এটা মানে অকল্পনীয়। এর কোনো মানে মানবাধিকারের কোনো কিছুই লেশমাত্র মানে বিবেকবোধ কোনো কিছু তার ভিতরে ছিল না। সে আমার সামনে বসে আমাদের সামনে যেভাবে খারাপ আচরণ করেছে, আজে বাজে ভাষায় কথা বলেছে, আমাদের নেতাকর্মীদের গায়ে যেভাবে সামনাসামনি বসে যেভাবে লাঠি পেটা করেছে, যেভাবে আপনার হেলমেট পরিয়ে দিয়ে হাত করা পরিয়ে আমার সাথে ওই দিন অ্যারেস্ট হয়েছিল আমার পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, যেইভাবে ওর গায়ে হাত তুলেছে, ওর পিঠে এগুলি সব কালো হয়ে গেছে, বাধ্য হয়ে পরে ওকে হসপিটালে নিতে হয়েছে। এই ধরনের দুঃস্ব নির্যাতন কিন্তু এই মশিউর করেছে। মশিউরের মতো আরও অনেকেই আছে, আমি শুধু মশিউরটাকে এক্সাম্পল দিলাম। অনেক অফিসার রয়েছে, তাদেরকে অফিসার বলা ঠিক না, তারা কোনো অফিসারের ভিতরেই পড়ে না। এদের মতো অ্যাডমিন ক্যাডার বা এদের মতো বিসিএস ক্যাডার যদি এদের এই ধরনের রূপ হয়, তারা তো জাতির জন্য কলঙ্ক। আপনার সাথে ওখানে তারা কি করেছে বা কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন আপনি ওখানে? 2রা নভেম্বর যেটাতে আমরা মানে অ্যারেস্ট হয়েছিলাম, আমার সাথে গোলাম কিবরিয়া ছিল, আমাদের মহানগর উত্তর যুব দলের সাজ্জাদুল মিরাজ ছিল। কিবরিয়ার গায়ে হাত তুলেছে, মিরাজের গায়ে হাত তুলেছে। ওই দিন হয়তো বা আমার গায়ে হাত তুলেনি, কিন্তু তারা যেইভাবে আমাকে মানসিকভাবে টর্চার করেছে, আমার পরিবারকে নিয়ে, আমার মানে সহযোদ্ধাদের নিয়ে, যেভাবে প্রতি মুহূর্তে দেখা গেল যে নিয়ে রুমে সারাদিন বসে রাখছে। হ্যাঁ, মানে একটা মেন্টালি যে পরিমাণ টর্চার করা দরকার, মানে তারা কেন ওইখানে আপনারা বোম মেরেছেন, কেন এটা করেছেন, আমি কি একই বোম মেরেছি নাকি, বা আমাদের কে মেরেছে? কারণ আমরা গত 17 বছরে যা দেখেছি যে আওয়ামী লীগ সব ধরনের নাশকতা নিজেরা করেছে, এটা করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এই যে একটা যে মিথ্যাচারের রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছে, এবং আজকে দেখেন তাদের পতন হয়েছে। এবং দেখেন এই 2রা নম্বরের কথা যেটি বললাম, যে তখন প্রায় 3 মাস 6 দিনের মতো আমি কাশিমপুরে ছিলাম। সেইখানে 3 মাসের একটি দিনও আমাকে নিচে নামতে দেয়নি। জেলখানার ভিতরে যে আমি নামবো বা একটু হাঁটবো সেটারও কোনো সুযোগ ছিল না। ওই 3 মাস ওই উপরে যে রুম, সেই বদ্ধ রুমের ভিতরেই আমাকে থাকতে হয়েছে। কিন্তু একটা সাধারণ কয়েদির সাথেও তো এমন করার কোনো নিয়ম নেই আসলে, কোথাও কোনো নিয়ম নেই। এবং আমাদের এই গত 17 বছরের যে জেলের অভিজ্ঞতা, আমরা ভবিষ্যতে যদি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দেয়, এদেশের জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, রাজনীতি যে একটা রেসপেক্টের জায়গা, রাজনীতি মানেই যে আপনার তাকে অসম্মান করবেন, দমন নিপীড়ন চালাবেন, এই জায়গাটা থেকে আমরা সরে এসে আমরা অ্যাটলিস্ট জেলখানার যে পরিবেশটা, আমরা সেটা রাজনীতিবিদদের জন্য এটাকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই, একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে তৈরি করতে চাই। রাজনীতি করলে সেটার জন্য আপনাকে মামলা বা যে কোনো কিছু শিকার হতে পারে, বাট মিথ্যাচারের শিকার হয়ে যাতে কখনো ভবিষ্যতে কাউকে জেলের ভিতরে যেতে না হয়। আপনি দুর্নীতি করলে আপনার দুর্নীতির বিচার হবে, আপনি অন্যায় করলে সেটার বিচার হবে আপনার, কিন্তু আপনি কোনো কিছুর সাথে জড়িত না হয়ে আপনাকে মিথ্যাচারের মাধ্যমে আপনাকে রিমান্ডে নিয়ে যেভাবে নির্যাতন করা বা জেলখানে নিয়ে আপনাকে যেভাবে বিরূপ আচরণ করা, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। এই যে 3 মাস যদি দেখেন, আমার ভিটামিন ডি কমে গিয়েছে। আমি যখন বের হয়ে আসছি, রৌদ্র না লাগার কারণে দেখা যায় আমার ভিটামিন ডি কমে গেছে। এইভাবে শারীরিকভাবে কিন্তু একটি আমাদের অনেক সমস্যা তৈরি হয়েছে জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে। আপনি দেখেন লাস্ট যেটির জন্য আসলে বাংলাদেশ নতুনভাবে আমরা যেই স্বপ্নের যে জায়গাটি তৈরি হয়েছে 5ই আগস্টের পরে, তার আগের যে 19শে জুলাই, আপনাদের মনে আছে 19শে জুলাই সকালবেলা, আমাদের শুক্রবার ছিল সেই দিন, আমাদের একটি কর্মসূচি ছিল বিএনপির। আমরা প্রেস ক্লাবের উদ্দেশ্যে যে আমাদের একটি সমাবেশে যে ডিক্লারেশন দিয়েছিল, আমরা আমাদের সকল নেতাকর্মীরা আমরা কাকরাইল মসজিদে নামাজ পড়ে একদম শান্তিপূর্ণভাবে আমরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ার পথে আওয়ামী সরকার ওই দিন 144 জারি করেছিল। বাট আমরা যেহেতু এটা আমাদের যৌক্তিক দাবি যে আমরা বিএনপি, আমরা এদেশের মানুষের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য যে আন্দোলনে যে সংগ্রাম করেছে, সেটার একটি কর্মসূচি আমাদের ছিল হচ্ছে 19শে জুলাই।
সেই কর্মসূচিতে আমরা ঠিক প্রেস ক্লাবের আপনার গৃহায়নের যে জায়গাটি রয়েছে সেই পর্যন্ত যাওয়ার সাথে সাথে যেইভাবে গুলি করেছে আমাদের গায়ে, প্রকাশ্যে একদম সরাসরি এসে টিয়ার সেল গুলি করে পুরো ছত্রভঙ্গ করে দিয়েছে। বাট আমি স্টিল সেখানে দাঁড়ানো ছিলাম। আমার সাথে আমাদের অনেক নেতা কর্মীরা ছিল, অনেকে হয়তো বা সরে গেছে, আবার তারা এসেছে। কারণ আমাদের দাবি তো যৌক্তিক। আমার তো বাংলাদেশের মানুষের জনগণের কল্যাণের জন্য যে আমাদের দাবি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে দাবি, সেই দাবির জন্য আমরা সেখানে গিয়েছি। বাট স্বৈরাচারের যে আজ্ঞাবহ পুলিশ, তারা যেইভাবে গুলি করলো, গুলি করে অনেকেই সাথে সাথে রক্তাক্ত হয়ে তারা চলে গেল, এবং আমার মাথায়ও কয়েকটি গুলি লেগেছে, আমার পিঠে গুলি লেগেছে। এইভাবে কিন্তু তারা ব্যাপকভাবে ওই দিন, বাট আমরা আমাদের নেতা কর্মীরা সাহসিকতার সহিত ওই দিন আমরা চেষ্টা করেছি সর্বোচ্চভাবে দলের যে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, দেশের মানুষের জন্য যে আমাদের যে দাবি ছিল সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য। এবং পরবর্তীতে আপনারা জানেন যে আমরা সেখান থেকে মৎস্য ভবনে আমরা ছিলাম, তারপরে আমরা কাকরাইল মোড়ে ছিলাম, তারপরে আমরা রাজমণি ইশাকা হোটেলে যে জায়গাটি রয়েছে সেখানে আমরা অবস্থান নিয়েছিলাম। তারপরও পুলিশ কিন্তু মুহুভাবে আমাদের উপরে হামলা করেছে, টিয়ার সেল মেরেছে, গুলি করেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং আপনাদের মনে আছে, আমি যখন ফার্স্ট মহানগর বডির দায়িত্ব পেলাম সদস্য সচিব হিসেবে, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলাম ফুল দিতে, এবং সেদিন যেভাবে আমার উপরে গুলি করলো, আমাকে পুরা রক্তাক্ত করলো, সেটা সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী দেখেছে। একটি শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা ফুল দিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতাকে যে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়েছি, সেখানেও তারা তাদের যে ফ্যাসিস্টের রূপ, তারা কিন্তু মুহু গুলি করেছে। এই ধরনের কিন্তু আমরা যখনই কোনো কর্মসূচিতে গিয়েছি, সেই 28শে অক্টোবরের কথা আপনার মনে আছে, 29শে জুলাইয়ের কথা মনে আছে আমাদের, যে আমি বিএনএস সেন্টারের সামনে ছিলাম, সেখানে কিভাবে আপনার সাউন্ড গ্রেনেড মারলো, কিভাবে টিয়ার শেল মারলো। মানে আমার একটু অ্যাজমার সমস্যা আছে, আমার মনে হচ্ছে যে আমি ওই দিনই মারা যাবো, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে মানে ভয়াবহ একটি চিত্র, আসলে সারা বাংলাদেশ, এটা শুধু আমার ক্ষেত্রে না, সারা বাংলাদেশের মানুষের উপরেই আচরণ হয়েছে। এবং যেটির কথা বলছিলাম যে 19শে জুলাই মধ্যরাতে, ওই দিনই মধ্যরাতে আমাকে আমার এক ছোট ভাইয়ের বাসায়, তিনিও আপনার অ্যাডভোকেট এবং তার বাবা কারেন্ট জাস্টিস, তার বাসায় আমি ছিলাম। ওইখানে প্রায় ডিপ্লোম্যাটিক জোনের ওইখানে, সেখানে প্রায় 30-40টা ডিবির গাড়ি এসে আমাকে মধ্যরাতে, আমাকে তো নিয়ে গেলই, পাশাপাশি আমার যার বাসায় আমি ছিলাম তাকেও জোর করে নিয়ে গেছে। তার অপরাধ হচ্ছে কেন সে আমাকে আশ্রয় দিল, মানে হচ্ছে আমি অনেক বড় একজন অপরাধী, আমাকে কেন আশ্রয় দিল, তাকে এবং তার পরিবারের সাথে যে দুর্ব্যবহার করেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তাকেও আমার সাথে অ্যারেস্ট করে নিয়ে গেল, এবং নিয়ে গিয়ে সেই 10 নম্বরের মেট্রো রেলের মামলা দিল, বনানীতে সেতু ভবনের মামলা দিল, যেটা টোটালি বানোয়াট মিথ্যা একটি মামলা, যেটার কোনো সম্প্রতি যেটা হয়েছে। এবং সেই মামলায় দীর্ঘ প্রায় 13 দিন আমাকে রিমান্ডে টিভিতে থাকতে হয়েছে। আপনি দেখেন 19শে জুলাই থেকে 6ই আগস্ট আমরা বের হয়েছি, 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে। তো সেই থেকে 13 দিন সর্বোচ্চ রিমান্ড আমাকে কেটেছে, এবং ওইখানে যে ভয়াবহ রূপ, এটা আসলে ভাষায় প্রকাশ করা। আমি এই কথাটা আপনার কাছে একটু জানতে চাই যে রিমান্ডে যে নেওয়া হয়, সাধারণত এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই রয়েছে যে রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে নিয়ে বিভিন্ন স্বীকারোক্তি দেয়ানো হয়, জবানবন্দি নেওয়া হয় 164-এ। তো আমরা যে বিষয়টা মানে টেলিভিশনে দেখি বা আমরা মানুষের মুখ থেকে শুনি, আসলে রিমান্ডের নামে কি করা হয় সাধারণত, যেটা আপনি মুখোমুখি হয়েছেন? রিমান্ডের নামে তো প্রতিটা দিন প্রত্যেকটা নেতা কর্মীদের গায়ে তারা হাত তুলেছে, টর্চার করেছে শারীরিকভাবে, আমাকে পর্যন্ত তারা ছাড় দেয়নি। আপনার প্রত্যেকটি দিন সন্ধ্যা ছিল আতঙ্কিত আমাদের জন্য, আমাদের প্রত্যেকের হাতে হাতকড়া পরিয়ে, চোখে গামছা দিয়ে বেঁধে, আপনার প্রত্যেকটা দিন সন্ধ্যা হলেই আপনি দেখা গেছে যে হাতে গামছা আর হাতকড়া নিয়ে চলে আসছে, এসে প্রত্যেকের ওই গারদ থেকে আপনি চোখে গামছা পরে একদম টাইট করে, এবং হাতে হাতকড়া পরিয়ে পিছনে, তাও সামনে না, পিছনে দিয়ে যাতে হাঁটতে ঠিক মতো না পারি, হাত যাতে মুভ না করে, সেইভাবে তারা তাদের সেই টর্চার সেলে নিয়ে যেত। কারণ যেহেতু চোখ বন্ধ করে নিয়ে যেত, কোথায় নিয়ে গেছে আমরা কিন্তু কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। নিয়ে গিয়ে বসিয়ে এভাবে আপনার হাতলালা চেয়ার আছে, সেখানে বসে দড়ি দিয়ে বেঁধে, পায়েরও দড়ি দিয়ে বেঁধে তারপরে আপনার টর্চার করেছে আমাদের গায়ে। অর্থাৎ আয়না ঘরে যেভাবে আমরা দেখেছি একই রকমই চিত্র। এবং
মানে আমি বলছি যে কেন মারছেন, মানে তারা মানে ইচ্ছা করে মারছে আমাদের গায়ে কোনো কারণ ছাড়াই, যে কেন আমরা বিএনপি করি, কেন আমরা সরকারের বিরুদ্ধে করি, এই ধরনের মিথ্যাচার, এই ধরনের বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কার্যক্রম। দেখেন শুধু আমি না, ওই দিন ওইখানে আমাদের সাথে আমাদের যারা ছিলেন, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, আমাদের রফিকুল আলম মজনু, আমাদের ডাক্তার রফিকুল ইসলাম, আমাদের জহিরুদ্দিন স্বপন, রিজভি আহমেদ থেকে শুরু করে আমাদের নজরুল ইসলাম খান, সিনিয়র নেতৃবৃন্দ সকলের সাথে তারা খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, এবং আমাদের শিমুল বিশ্বাস ভাই সকলের গায়ে তারা হাত তুলেছে। এমন কোনো নেতা কর্মী নাই যে হাত তুলে না। তারপরে দেখেন আমাদের ভিপি নুরু, ওর গায়ে যেভাবে টর্চার করেছে, মনে হচ্ছে যে ওকে ফুটবলের মতো খেলছে ওর সাথে, এরকম একটি আচরণ আমরা দেখেছি আমাদের দৃশ্যমান। আমাদের আন্দালিব রহমান পার্থ, তাকেও মানসিকভাবে যেভাবে নির্যাতন করেছে আমাদের চোখের সামনে আমরা দেখেছি। এই যে একটি পরিবেশ ছিল ভয়ানক, মানে প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য একটু আতঙ্কিত যে কখন কার ডাক আসবে, কখন কার ডাক আসবে। এবং প্রতিনিয়ত দেখা গেছে যে আমাদের প্রতিদিনই আমাদের ডাক আসছে, প্রতিদিনই গিয়ে আমাদের গায়ের উপরে এইভাবে টর্চার করেছে তারা, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো। এবং বের হয়েছেন 6 তারিখে, যেটি বলছিলেন, যদি স্বৈরাচার পতন না হতো 5 তারিখে, আপনি সহ বাকিদের যে বর্ণনা আপনি দিচ্ছেন, তাহলে হয়তো বা আপনাদের সাথে আরো খারাপ কিছু ঘটতে পারতো। খারাপ কিছু তো হতো, এবং আমাদেরকে স্বৈরাচার মনে হয় না যে মানে আর কখনো জেল থেকে বেরোতে দিত। হয়তো বা তারা ওই যে স্লো পয়জনিং এর মাধ্যমে আমাদেরকে মেরে ফেলতো, যেটা তারা সচরাচর বিগত 17 বছর ধরে করে আসছে। সেই রূপ তো আমরা অনেকেই দেখেছি, যে আমাদের অনেক নেতাকর্মীদেরকে জেলখানায় মারা যেতে দেখেছি আমরা, আমাদের ভাইদেরকে যেভাবে গুম করেছে, হত্যা করেছে। এই গত জুলাই আগস্টে কিভাবে আমাদের ছাত্র জনতা, বিএনপি নেতৃবৃন্দের উপরে প্রকাশ্যে হেলিকপ্টার থেকে গুলি করেছে, যেভাবে তাদের বাসায় গিয়ে নির্যাতন করেছে। এবং তারা মানে একটি ভয়াবহ চিত্র, যে মানে ফ্যাসিস্টের যেটা আসলে এত ভয়ানক রূপ, যেটা আপনি এটা ভাষায় প্রকাশ করা যায়। এবং ওই 13 দিন কি আপনার পরিবারের কারোর সাথেও কোনো ধরনের যোগাযোগ? না, কোনো সুযোগই ছিল না, কোনো সুযোগই ছিল না। কারণ আমরা তো সারাক্ষণ ওই গারদের ভিতরে রাখতো আমাদেরকে। ওই সন্ধ্যা হলে আমাদের এক একজনের ডাক আসতো, হাত করা পরিয়ে চোখে গামছা দিয়ে বেঁধে আমাদেরকে কোথায় নিয়ে যেত আমরা নিজেরও জানি না। প্রতিটি সন্ধ্যায় ছিল আতঙ্কের দিন। এবং আমাদের ছাত্র দল, যুব দল, অন্যান্য অঙ্গ সংগঠনে প্রত্যেককে একের পর এক নিয়ে যেত। এবং ওই যে তাদের যে সাজানো মামলা, তাদের তো আগে থেকেই ওই কোর্টে রিসিট পাঠিয়ে দেওয়া হতো যে 10 দিনের রিমান্ড দিবেন, 5 দিনের দিবেন, এইভাবে তারা যেত। জাস্ট ওই প্রি প্ল্যান অনুযায়ী তারা গিয়ে ওই জাস্ট বললেই ওইভাবে রিমান্ডটা মঞ্জুর হয়ে আবার আমাদেরকে ডিবির গারোতে নিয়ে আসতো। দ্যাট মিনস হচ্ছে 19 থেকে আপনার 6 আগস্ট, তো 5ই আগস্ট স্বাধীন আমরা মানে স্বৈরাচার মুক্ত হয়েছি। তো 3 তারিখে কিন্তু আমাদেরকে নিয়ে গিয়েছিল আপনার হচ্ছে গারোতে, মানে জেলখানে নিয়ে গেছিল। দ্যাট মিনস 13 দিন হচ্ছে একটানা আমি ছিলাম সর্বোচ্চ রিমান্ডে এই জুলাই আগস্টের এই অভ্যুত্থানের মাধ্যমে। রাইট। এই যে আপনি বলছিলেন যে ভিন্ন দল করার কারণে বা ভিন্ন মত পোষণ করার কারণে, এই যে আমাদের যে রাজনৈতিক কালচারটা, এই জায়গাটা থেকে ঠিক আমরা কবে বের হতে পারবো বলে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় যে এখন এটা বের হওয়ার একটা রাইট টাইম এসছে। বাট আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফার যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন প্রায় 2 বছর আগে। আমরা হয়তো বা 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে একটি মহল, তারা সংস্কারের কথা বলছেন, আমরাও সংস্কার চাই। আমরা তো 2 বছর আগেই সংস্কারের প্রস্তাবনা দিয়েছি তাদের কাছে, দেশের মানুষের কাছে। তো সেই প্রস্তাবনার সাথে আমাদের যেটি প্রত্যাশা, যেটি চাওয়া, এবং স্বৈরাচার শেখ হাসিনা সহ আমরা যত 17 বছরে যত অনিয়ম, যত বিশৃঙ্খলা, যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটি বিচারে আমরা কিন্তু অবশ্যই বিচার আমরা চাই, প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। তো সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা অনেকে হয়তো বা দেশের বাইরে পালিয়ে গেছে, কেউ হয়তো বা দেশে এখনও লুকিয়ে আছে। প্রত্যেককে মানে খুঁজে বের করে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে বিচার করা উচিত আমি মনে করি। কারণ ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এবং আমরা যেটি আপনি প্রশ্ন করলেন যে এই রাজনীতির ধারা কিভাবে চেঞ্জ করা সম্ভব, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছেন, সেখানে কিন্তু একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের ব্যাপকভাবে বর্ণনা দেওয়া হয়েছে। আমি ছোট্ট 2টি এক্সাম্পল দিব আপনাকে। সেটি হচ্ছে যে 1/11-এর পরে যখন স্বৈরাচার আসলো শেখ হাসিনা ক্ষমতায় এসে, তারা প্রথমেই বাংলাদেশ থেকে
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল। তার মানে এদেশের জনগণের ভোটের আর দরকার নাই, স্বচ্ছ ভোট আর কোনোদিন, নিরপেক্ষ ভোট কোনোদিন আর বাংলাদেশে হবে না। এবং সে সেইভাবেই ঠিক রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে সে জোর করে ক্ষমতায় বসেছিল। বাংলাদেশের জনগণ আর ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রথমেই বলেছেন যে আমরা সংস্কারের ভিতরে সংবিধানে আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাপনা সেটা আমরা সংবিধানে সংযোজন করতে চাই। কেন? যে জনগণ যাতে নিরপেক্ষভাবে স্বচ্ছভাবে তার ভোটের অধিকার প্রকাশ করতে পারে, প্রয়োগ করতে পারে। আরেকটি বিষয় বলি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন রাষ্ট্র কাঠামো মেরামতের এখানে যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এখানেও কিন্তু বোঝা যায় যে ভবিষ্যতে যাতে কেউ স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্বৈরাচারী মনোভাব নিয়ে যাতে কেউ জোর করে ক্ষমতায় যাতে বসে থাকতে না পারে, এজন্য কিন্তু তিনি বলেছেন। খুব সংক্ষেপে যদি বলেন কেমন আছে এখন বাংলাদেশ? আমরা 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, বাট পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারেনি। আমরা 5ই আগস্টের পরে গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠার দ্বার প্রান্তে পৌঁছেছি, বাট পরিপূর্ণভাবে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। এবং আমরা জনগণের যে দাবি, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা দাবি পূরণের দ্বার প্রান্তে রয়েছে, বাট পরিপূর্ণভাবে এখনও সেই জনগণের প্রত্যাশা আমরা পূরণ করতে পারিনি। এবং সেই জায়গাটি তখনই সম্ভব, কারণ আপনার একটু আগে আমি বলেছি যে সংস্কার অবশ্যই প্রয়োজন, অতীব জরুরি, কিন্তু সেই সংস্কার পরিপূর্ণভাবে আপনি তখনই করতে পারবেন যখন এদেশে একটি নিরপেক্ষ নির্বাচিত জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার আসবে। এবং সেই নির্বাচিত সরকারই পারবে একমাত্র পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে এবং পরিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে দাবি, সেই দাবিগুলো পূরণ করতে। এই যে স্বৈরাচার মুক্ত যে আমরা হয়েছি একটি স্বাধীন বাংলাদেশ, বিগত বছরগুলোতে যদি পার্থক্যের কথা বলি, যে ঈদ পার করেছেন, এবারের ঈদটা পার করলেন, এই পার্থক্যের জায়গাটা যদি জানতে চাই, অনুভূতিটা। একটি স্বস্তির একটি জায়গা তৈরি হয়েছে, সেটি শুধু আমার জন্য না, আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর জন্য, এদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য কিন্তু একটি স্বস্তির জায়গা তৈরি হয়েছে। সেই স্বস্তির জায়গাটা হচ্ছে যে আমরা স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি। বাংলাদেশের মানুষের উপরে গত 17 বছর যেভাবে প্রভাব বিস্তার করেছে, আপনি গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আপনিও সত্য কথাটি বলতে পারেননি। আপনি যখনই সত্য কথা বলতে গেছেন আপনার নামে মামলা হয়েছে, হামলা হয়েছে, আপনার পরিবারকে নির্যাতনের শিকার হতে হয়েছে। বাট এতটুকু এখন স্বস্তির জায়গা থেকে বলতে পারি যে একজন গণমাধ্যমের কর্মী হিসেবে আপনি আপনার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবেন, সেই মতামতের জন্য আপনাকে আর মামলা হামলার শিকার হতে হবে না। এই যে স্বাধীনতাটা, এই যে একটি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাট একটি জায়গায় আমাদের সংখ্যা রয়ে গেছে, যে জায়গাটি আমি বলতে চাই যে আমরা স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে রয়েছে। এবং আপনাদের গণমাধ্যমেও কিন্তু আওয়ামী লীগের সময় যারা দোসর হিসেবে কাজ করেছে তারা কিন্তু এখনও বসে আছে। যেই কথাটা আমি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে কিন্তু তার যে দৃশ্যমান যে সংস্কারের কার্যক্রম সেটা কিন্তু দৃশ্যমান করতে পারেনি এখন পর্যন্ত। বাট আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছি, এদেশের সাধারণ মানুষ তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। এবং তাদের কাছে যেটা প্রত্যাশা আমাদের, যে আপনারা দ্রুত সময়ের ভিতরে যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেন, সেই নির্বাচনের মাধ্যমে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, ওই যে আওয়ামী লীগের যে দোসররা বা ষড়যন্ত্রকারীরা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা বসে আছে, তারা মনে হয় যখনই নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার হবে তার আগেই তারা পালিয়ে যাবে, কারণ তারা জানে যে তারা দোসর আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী। তাদেরকে অনেকেই এখন বিভিন্নভাবে একটি গোষ্ঠী তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে। এবং সেই বিষয়গুলি কিন্তু আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো এবং তাদেরকে আইনের হাতে এনে কিন্তু তাদেরকে অবশ্যই বিচার করা হবে। এই যে পরিবারের কথাটি বলছিলেন আপনি মাঝখানে, যে পরিবার নিয়ে আতঙ্কের বা শঙ্কার কথাটি, আপনার সাথে যখন মানে এই আচরণগুলো করা হয়েছে স্বৈরাচারী সরকারের সময়, তখন পরিবার ঠিক কী অবস্থার মধ্যে দিয়ে গেছে? ভালো ছিল না, কারণ আমার পরিবারের উপরে গিয়ে যেভাবে ঘরের ভিতরে ঢুকে যেভাবে মানে কথাবার্তা বলেছে, যেভাবে আজে বাজে কথা বলেছে, যেভাবে খারাপ ব্যবহার করেছে, যেভাবে প্রেশারাইজ করেছে আমার ভাইকে, আমার ভাতিজা বা আমার ছেলেরাও বাসায় থাকতো না ভয়, কারণ আমার কারণে যদি আমার ভাতিজা কিংবা আমার ছেলেকে নিয়ে যায়, আমার ভাইদেরকে আমি দূরে সরিয়ে রেখেছি, আমার নিজের বাসায় তারা থাকতে পারেনি এত বছরগুলো। তারা যেভাবে
এই স্বৈরাচার যেভাবে আমাদের উপরে নির্যাতন করেছে। এবং গত জুলাই আগস্টের ঘটনা তো সারা বাংলাদেশের মানুষের কাছে দৃশ্যমান, সারা পৃথিবীর মানুষের কাছে দৃশ্যমান যে কী আচরণ করে এগুলো তারা করেছে প্রত্যেকটি পরিবারের সাথে। আমার সামনে আমি দেখেছি যে ওই যে মশিউরের কথা বললাম যে জঘন্যতম একটি লোক, সে আমার সামনে আমার এক ভাইয়ের ওয়াইফকে নিয়ে যেভাবে স্ল্যাং ইউজ করেছে, সেটা মানে এটা সুস্থ মানুষ এই কথা বলতে পারে না কখন, এটা অসুস্থ মানুষের পক্ষেই সম্ভব। এই বিষয়গুলি তো আমাদের চোখের সামনে ঘটেছে। এটা আমরা কোনো সুস্থ মানুষ এইভাবে আচরণ করবে সেটা আমরা কখনোই প্রত্যাশা করি। আমাদের এই যে প্রতিবেশী যে দেশ রয়েছে, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে আচরণগত এই যে আমরা দেখি তাদের যে আচরণ আমাদের সাথে, আমাদের দেশের সাথে, এটা কি মনে হয় আপনার নেপথ্যে কারণটা কি আসলে? এটা তো হচ্ছে যে আওয়ামী লীগ গত 17 বছর বাংলাদেশকে ভারতের কাছে দিয়ে দিয়েছে, ভারতের কাছে তারা বিক্রি করে দিয়েছে ক্ষমতার বিনিময়ে, যে তারা যা খুশি করবে কোনো সমস্যা নাই, কিন্তু তাদের ওই স্বৈরাচার আওয়ামী লীগের ক্ষমতা দরকার। কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা কখনোই ভালোভাবে নেয়নি, ভালোভাবে মেনে নেয়নি, এবং সেটা দৃশ্যমান কিন্তু এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে। আমি আজকেও একটি পত্রিকায় দেখলাম যে ঈদের আগ মুহূর্তে দেখা যায় যে পশ্চিমবঙ্গের দিকে মানে কলকাতা বা এদিকে দিকে অনেক বাংলাদেশিরা অনেক সময় হয়তো বা শপিংয়ের জন্য যায় বা অনেক কাজের জন্য যায় বা ইয়া করে, সেটা কিন্তু একদমই নাই, একদমই কমে গেছে। সেটা কিন্তু দৃশ্যমান, কারণ ওদের কাছে যাওয়াটা আমাদের প্রয়োজন নাই। কিন্তু একটি প্রেক্ষাপটে আওয়ামী লীগ এমন একটি পরিস্থিতি তৈরি করে রেখেছিল যে সেই প্রেক্ষাপটের কারণে হয়তো যেতে হয়েছে। কিন্তু এখন ভারতীয় বা পার্শ্ববর্তী দেশ এই আওয়ামী লীগের প্রভু হিসেবে কাজ করেছে। বাট আমরা বিদেশে কোনো প্রভু চাই না, আমরা বন্ধু চাই। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের যে কূটনীতিক যে বিষয়গুলি রয়েছে, আমাদের পররাষ্ট্র নীতির যে বিষয়গুলি রয়েছে, সেটা প্রত্যেক দেশের সাথে আমরা সমান তালে আমরা কাজ করে যাব ভবিষ্যতে। কিন্তু কোনো প্রভু আমরা ভবিষ্যতে আর তৈরি করতে চাই না বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ স্বাধীন একটি দেশ, বাংলাদেশ স্বাধীন একটি দেশ, স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করবে, স্বাধীনভাবে তার সার্বভৌমত্ব তারা রক্ষা করবে। এবং সেই স্বাধীন বাংলাদেশে আমাদের নীতি নির্ধারণ, আমাদের কর্মকাণ্ড আমরাই নির্ধারণ করব। সেটার জন্য পার্শ্ববর্তী দেশের কোনো সহযোগিতার আমাদের প্রয়োজন নেই। স্বাধীনের কথাটি বললেন যে 5 তারিখের পরে, স্বৈরাচার পতনের পরে আপনি ছাড়া পেয়েছেন বা স্বাধীন হয়েছেন, এই যে মাঝের সময়গুলি উৎকণ্ঠা আতঙ্কের কথা বলছিলেন মাঝখানে, কখনো কি মনে হয়েছে এই জায়গাটা থেকে আর বেরোতে পারবেন, পরিবারের কাছে ফিরতে পারবেন, তাদের সাথে ঈদ করা হবে, এটা কি মনে হয়েছে? আমরা মানে 19শে জুলাইয়ের পরে যখন অ্যারেস্ট হয়েছি, তখন আমাদের শহীদুদ্দিন চৌধুরী, আইনি থেকে শুরু করে আরও অনেকের নামই আমি বলেছি, অনেকেই ছিলেন সেই দিন। আমরা কিন্তু একটা পর্যায়ে মানে ভেবেছিলাম বোধহয় আমাদের আর ফেরত যাওয়া হবে না, কারণ স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে সাধারণ মানুষ, ছাত্রদের উপরে, বিএনপি নেতাকর্মীদের উপরে হেলিকপ্টার থেকে বিভিন্ন জায়গা থেকে গুলি করে প্রকাশ্যে, মনে হচ্ছে যে একটি মানে কি বলে, এটা যুদ্ধর যেই ময়দান তারা তৈরি করেছিল, সেই যুদ্ধ থেকে আমাদের বাঙালি জাতি বের হয়ে আসতে পারবে কি না। বাট আমরা তো বিপ্লবী জাতি, আমাদের একটা বিশ্বাস ছিল যে না, যেহেতু বাংলাদেশের মানুষ সব কিছু ভুলে গিয়ে রাস্তায় নেমেছে, এইবার স্বৈরাচারের পতন হবেই, এই একটি বিশ্বাস কিন্তু আমাদের ভিতরে ছিল। বাট একটি শঙ্কাও কাজ করতো, যেটি আপনি প্রথমেই বলেছেন, যদি না হতো তাহলে হয়তোবা আমাদের আর জেল থেকে বাসায় ফেরত আসা, পরিবারের কাছে আমাদের কারোই আর হতো না, এবং যারা বাইরে ছিল তাদেরকেও ভিতরে নিয়ে ঢুকায় ফেলতো। সব কিছু মিলিয়ে যে আলহামদুলিল্লাহ যে স্বৈরাচার শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল যে তারা ক্ষমতায় টিকে থাকবে, বাট আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহ পাক নিজের হাতে এই স্বৈরাচারের কিভাবে পতন ঘটিয়েছে। এবং এটি একটি শিক্ষা, আমি মনে করি বাঙালি জাতির জন্য একটি শিক্ষা, এবং যারা এই স্বৈরাচারের পক্ষে দোসর হিসেবে কাজ করেছে তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে, যে ভবিষ্যতে বা নতুন প্রজন্মের যারা আসবে তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে যে ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের পক্ষে যাতে কেউ কথা না বলে। আমিনুল ভাই, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সর্বশেষ সংক্ষেপে একটি বিষয় আপনার কাছে জানতে চাই। ব্যক্তি আমিনুল হিসেবে রাজনীতির বাইরে গিয়ে আমরা যে আমিনুল হককে চিনি, আমরা যাকে শ্রদ্ধা করি, যার খেলা দেখেছি, যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, সেই আমিনুল হকের কাছ থেকে যদি জানতে চাই যে বাংলাদেশে তো হাজারো সমস্যা রয়েছে, এর মধ্যে ঠিক এই মুহূর্তে কোনটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার বা প্রাধান্য দেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে যেটি মনে হয় যে আমরা একটি প্রায় মধ্যম সারির দেশ হিসেবে আমরা কিন্তু একটি উন্নত দেশে পরিণত হওয়ার চেষ্টা করছি।
সেখানে মূল সমস্যা কিন্তু হচ্ছে গত 17 বছর অর্থনৈতিক যে একটি দুরবস্থার ভিতরে আমরা বিরাজমান রয়েছি, সেই অর্থনীতিকে সচল করাটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, এবং ধনী গরিবের যে একটি ভারসাম্য রক্ষা করা দরকার এটি অত্যন্ত জরুরি। পাশাপাশি আমাদের যে স্বাস্থ্য খাত রয়েছে, শিক্ষাকে আমরা দেখেছি যে গত 17 বছর বিকৃত ইতিহাস আমাদের সন্তানদেরকে পড়িয়েছে। স্বাস্থ্যক্ষেত্রের দিকে চিন্তা করেন, সেই স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন তার এবং তার পরিবারের ভিতরে যেভাবে মানে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে উন্নয়নের নামে তারা নিজেদের পকেটের উন্নয়ন করেছেন, সেটা সারা বাংলাদেশের মানুষই জানে। পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি যেটি দরকার, যে বিচার বিভাগের যে স্বাধীনতা, আইনের যে সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, সব কিছু মিলিয়ে আমাদের মনে হয় যে গত 17 বছর বা স্বাধীনতার 53 বছর পরে এসে আমরা নতুনভাবে শুরু করতে চাই। এই শুরুতে একটি স্বচ্ছ সুন্দর পরিবেশ থাকবে রাজনৈতিক, যেখানে ভবিষ্যতে কোনো আর স্বৈরাচারের জন্ম হবে না, সেই প্রত্যাশা আমরা করি। আমিনুল ভাই, এত ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সব সফল মানুষের একটি কষ্টময় গল্প থাকে, সব কষ্টময় গল্পের একটি সফল পরিণতি থাকে, কিন্তু কিছু গল্পের শেষ হয় না কখনো। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ স্বাভাবিক জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।